সমাজিত শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। চলো, আজকে আমরা সংবিধানের উপরে 25খানা প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলিকে প্র্যাকটিস করবো। চলো, প্রথম প্রশ্ন কি বলছে? বলছে যে ভারতীয় সংবিধানের জনক বলে পরিচিত নিম্নের কোনজন? ঠিক আছে। তা B.R. আম্বেদকর। আচ্ছা, বি আর আম্বেদকর। আচ্ছা, তার আগে একটা কথা বলি, কেউ যদি খাতা নিয়ে বসে থাকো খুবই ভালো, আর কেউ যদি না খাতা নিয়ে বসে থাকো পারলে একটা খাতা নিয়ে বসো, ঠিক আছে? আমি কোশ্চেন উইথ ডিটেলস তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা। যা খাতা নিয়ে বসে আছি দাদা। আচ্ছা, তাহলে খুব ভালো কথা হয়। চলো, তাহলে কি বলছে ভাই, ভারতের সংবিধানের জনক কাকে বলে পরিচিত নিম্নের কে না? হচ্ছে আমার সঠিক অ্যান্সার কি হচ্ছে, ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর। হুম। আচ্ছা, দেখো এবারে যদি আমার প্রশ্ন করা হয় যে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে কবে? ভারতীয় যা সংবিধান 1949 সালে 26শে নভেম্বর। তাহলে গৃহীত হয়েছে কবে? গৃহীত হয়েছে 1949-এ আর 26শে নভেম্বর। ঠিক আছে, 26শে নভেম্বর। ঠিক আছে। আর এটা কার্যকর কবে হচ্ছে ভাই? এটা আমার কার্যকর উনিশশো কবে পঞ্চাশ হচ্ছে? সালের 26শে জানুয়ারি। তাহলে কবে কার্যকর কবে হচ্ছে? 1950 সালে 26শে জানুয়ারি। আচ্ছা, এবার কেউ বলতে পারবে যে এই সংবিধানটা মূলত রচনা করতে একটা আলটিমেটলি কতদিন লেগেছিল? একটা একটা টাইম লেগেছিল, সেটা কত দিন লেগেছিল টাইমটা? বলো, কেউ পারবে? 2 বছর 11 মাস 18 দিন স্যার। চলো, 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, কেউ বলতে পারবে যে এই যে সংবিধান জিনিসটা, এটা রচনার জন্য, মানে সংবিধানটা রচনার জন্য মূলত বা প্রায় কত টাকা খরচা হয়েছিল, কেউ বলতে পারবে? পারবে? দেখো, তাহলে আমি বলে দিই যে ভারতীয় সংবিধান রচনা করতে মূলত তখন 11 লক্ষ টাকা খরচ হয়েছিল। 11 লক্ষ টাকা তখন খরচ হয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, চলো, তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্ন কি দেখি? আচ্ছা, পরের প্রশ্ন বলছে নিম্নের মানে নিচের মধ্য কোনটি মৌলিক অধিকার নয়? এইটা ভালো করে বলবে, আর ঠিক আছে? সম্পত্তির অধিকার। নয়, নয়, নয়। সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার। বাকিরা? দেখো, সম্পত্তির অধিকার। চলো, সম্পত্তির অধিকার। আচ্ছা, সম্পত্তির অধিকার অর্থাৎ, আচ্ছা এই মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, অর্থাৎ মৌলিক অধিকারে ফান্ডামেন্টাল রাইটস প্রথমে ছিল, অর্থাৎ মৌলিক অধিকারে প্রথমে 7টি মৌলিক অধিকার ছিল। পরে সেটি এসে 6টি হয়েছে, মানে একটা বাদ গিয়েছে। আমার একটা বাদ গিয়েছে। ঠিক আছে, মানে আমার অ্যাট প্রেজেন্ট কটা আছে? অ্যাট প্রেজেন্ট আছে আমার 6টা। অ্যাট প্রেজেন্ট আমার 6টি আছে। তোমরা বলছো যে সম্পত্তির অধিকার বাদ গিয়েছে, বা হ্যাঁ, সম্পত্তির অধিকারই বাদ গিয়েছে। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে এই সম্পত্তির অধিকারটা আমার কত নম্বর ধারায় ছিল? মানে 3 নম্বর অধ্যায়। এটা তো আমার মৌলিক অধিকার, মানে এটা হচ্ছে 3 নম্বর অধ্যায় আছে। ঠিক আছে, মানে 3 নম্বর পার্টে আছে। তোমরা কি বলতে পারবে যেটা মানে এটাকে যখন সরানো হচ্ছে, এটা কত নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা কত সালে এটিকে সরানো হয়েছে? বলো, কেউ পারবে?
স্যার 42তম কি? হ্যাঁ হ্যাঁ না, আর কেউ? Guys, কত? 44তম সংশোধনের মাধ্যমে 1978 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তাহলে 1978 সালে, 1978 সালে তোমার হচ্ছে কত, না তোমার হচ্ছে 44তম সংবিধান সংশোধনীর দ্বার, 44তম সংবিধান সংশোধনীর দ্বার এটিকে সরিয়েছিল। আচ্ছা, এই মৌলিক অধিকার মানে মৌলিক অধিকারের যে সম্পত্তির অধিকার এটা ছিল, এটা কত নম্বর ধারায় ছিল কেউ বলতে পারবে? পারবে? স্যার 31। এটা ছিল 31 নম্বর ধারা। হ্যাঁ, বর্তমানে সম্পত্তির অধিকারটা কি কোন ধারায়, কোন অধ্যায় গিয়ে অ্যাড করেছে বলো? কততম স্যার অধ্যায়? 300 হ্যাঁ, 300, ওটা ওটা আমার ধারা, ঠিক আছে, ওটা হচ্ছে আমার আর্টিকেল, ঠিক আছে, আমার যদি আর্টিকেল ধরি তাহলে আমার 300 ঠিক আছে। আচ্ছা, যদি আমি কোন অধ্যায় গিয়ে অ্যাড করেছে বলো, কোন পার্টে? স্যার দ্বাদশ অধ্যায়। কত? দ্বাদশ অধ্যায়। দ্বাদশ স্যার অধ্যায়। 12। দ্বাদশ অধ্যায়, 12। ঠিক আছে, দ্বাদশ অধ্যায়ে গিয়ে অ্যাড করেছে। আচ্ছা, তাহলে তাহলে দুই অধ্যায় কি কোনটা রাইট হলো, না অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে সকল নাগরিকের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ভারতীয় স্যার 19 সংবিধানের নম্বর কোন ধারা। অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে বলো দেখি? স্যার 19 নম্বর ধারা। 19 নম্বর ধারা। বাকিরা? স্যার 19 হবে। 19 নম্বর ধারা। চলো, 19 নম্বর ধারা। আচ্ছা, 23 আর 24 নম্বর ধারা কোন কোন ধারা, কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলো আমাকে? 23 আর 24 নম্বর ধারা কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে? শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। আচ্ছা, 23 নম্বর ধারা কি বলা আছে ভাই? 23 নম্বর ধারা কি বলা আছে বলো? পারবে গো? স্যার ওই মানুষ ক্রয় বিক্রয় বিয়ার খাটানো এইসব নিয়ে। হ্যাঁ, 23 নম্বর ধারায় কি বলা আছে? 23 নম্বর ধারায় বলা আছে যে কোনো ব্যক্তিকে তুমি তার বিনা অনুমতিতে, অর্থাৎ তার অনুমতি ছাড়া তুমি কোনো সংস্থা বা কোনো তাকে তুমি কোনো সংস্থা বা কোনো ব্যক্তির আন্ডারে তুমি তাকে বেগার খাটাতে পারবে না। এটা আমার 23 নম্বর ধারাতে বলা আছে। 24 নম্বর ধারাতে ভাই কি বলা আছে? স্যার 14 বছরের শিশুদের দাদা শিশু শ্রমিক করা যাবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো সংস্থা বা কোনো ব্যক্তির অধীনে কাজ করানো যাবে না। কাজ করানো মানে যাবে 6 না। থেকে 14 বছর বয়সে পর্যন্ত, মানে যে শিশুগুলো আছে তাদের ভারত সরকার মানে শিক্ষা প্রদান করবে, এটাই তাদেরকে সুযোগ করে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ধারা 17টা, এটা খুব বারবার আছে পরীক্ষায়, বলো দেখি ধারা 17টা কি আছে? স্যার অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতার অধিকার। অস্পৃশ্যতা, অস্পৃশ্যতার অধিকার তোমার, ঠিক আছে, অস্পৃশ্যতার অধিকার মানে কি? অস্পৃশ্যতা মানে কি? কেউ কারোর ছুঁড়ে জাত যাবে না, ঠিক আছে। একটা সময় ছিল যে একটা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ, তারপরে হচ্ছে তোমার আহ, তোমার এসসি এসটি যে কাস্ট ছিল, একে অপরকে ছুলে জাত জাত যেত, এইসব নানান গুজব ছিল। হ্যাঁ, সেগুলোকে, সেগুলোর উপরে, সেই জিনিসটার উপরে ভিত্তি করে এটাকে করেছিল কি ডক্টর বি আর আম্বেদকর, যে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, কেউ কারোর ছুলে জাত যাবে, ঠিক আছে। আচ্ছা, চলো দেখো, কেউ যদি না জানো জিনিসগুলো লিখে নাও, ঠিক আছে, একদম ডেপথে গিয়ে পড়াচ্ছে, হ্যাঁ। এই 23 নম্বর, 24 নম্বর, 17 নম্বর, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এগুলো আসে বারবার পরীক্ষায়, ঠিক আছে। চলো পরের, সায়ন বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, চলো
পরেরটা কি বলছে ভাই? ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজ নিম্নের কোনটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে? কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা, রাজ্য তালিকা, উপরের কোনটি না, বলো। স্যার রাজ্য তালিকা। রাজ্য। রাজ্য তালিকা। বাকিরা এ জানেন? সায়ন কিছু না। হ্যাঁ, রাজ্য তালিকা। রাজ্য তালিকা। আচ্ছা আচ্ছা, পঞ্চায়েতিক ব্যবস্থা। চলো, এই পঞ্চায়েতিক ব্যবস্থা, এই আমার পঞ্চায়েত ব্যবস্থা বা স- তোমার স্থানীয় স্বায়ত্ত ব্যবস্থা, স্বায়ত্ত শাসন বলতে পারো। উম, এটা কত সালে কত নম্বর সংশোধনীর দ্বারা এটাকে অ্যাড করেছিল, বলো। এটাকে কত সালে কত নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা অ্যাড করেছিল, বলো। সায়ন পারবে কি? হ্যালো। স্যার 73তম সংশোধনীর দ্বারা। হ্যাঁ, কত সালে? সবটা স্যার 86 হয়। দেখো, এটা আমার 1986। 1992 সালে, ঠিক আছে, 1992 সালে, 1992 সালে, 1992 সালে কত নম্বর সংশোধন ভাই? 73 নম্বর সংশোধনী। আর ঠিক তার পরে 74টা কি বলো? 74টা হচ্ছে আমার মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি। পৌরসভা। আচ্ছা, এই যে পঞ্চায়েতিক রাজ ব্যবস্থা, প্রথমে তো আমাদের সর্বপ্রথম তপশিলি ছিল। তপশিলি কটা ছিল না? তপশিল ছিল তো তোমার হচ্ছে, তপশিল ছিল কটা ছিল না? 8টি ছিল, ঠিক আছে। তারপরে 4টে যোগ হয়ে পড়ে এটা টোটাল 12টা হয়, বর্তমানে 12টা রয়েছে। তো তোমরা কেউ বলতে পারবে যে পঞ্চায়েতিক ব্যবস্থাটা কত নম্বর তপশিলে রয়েছে? হ্যাঁ, 11 নম্বর। 11 নম্বর তপশিলে রয়েছে। 11 নম্বর তপশিলে এটা রয়েছে। আচ্ছা, এর আগে মানে পঞ্চায়েতিক ব্যবস্থার কথা আর কত নম্বর ধারাতে বলেছে? কোন অধ্যায়ের কত নম্বর ধারাতে বলেছে, বলো। পারবে? এর আগে হচ্ছে 9 নম্বর পার্টে আছে। 40 নম্বর ধারাতে, না, 40 নম্বর ধারাতে কি বলেছে না, 40 নম্বর ধারাতে বলেছে যে যে তোমার এই ধারা মানে পঞ্চায়েতিক মানে এই ধারা অনুযায়ী কি বলছে বলো তো? এই ধারা অনুযায়ী তোমার, এই ধারা অনুযায়ী প্রথম, এই ধারা অনুযায়ী তোমার অনুযায়ী প্রথম পঞ্চায়েতি কথা বলেছে, ঠিক আছে, পঞ্চায়েতি কথা বলেছিল। তাহলে 40 নম্বর ধারা, আচ্ছা, 40 নম্বর ধারা কত নম্বর অধ্যায় আছে কি বলতে পারবে? পার্ট 4 এসেছে। কত? পার্ট 4 এ। এই 40 নম্বর ধারাটা রয়েছে কততম অধ্যায় বলেছে? চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় রয়েছে, ঠিক আছে। চতুর্থ অধ্যায় মানে তোমার রয়েছিল ডিপিএসপি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট অফ পলিসি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কেউ মানে মানে
কি বলবো, তোমার হচ্ছে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ঠিক আছে, এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ঠিক আছে, প্রথম, এটা পারলে সবাই নোট করে লিখে নিতে পারো, ওই 1957 সালে বল বলবন্ত কমিটি, বলবন্ত বলবন্ত কমিটির সুপারিশে, ঠিক আছে, বলবন্ত বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে, মেহতা কমিটি মেহতা মেহতা কমিটির সুপারিশে সুপারিশ হয়েছিল, এবং এর ফলে ঠিক 1959 সালে, সালটা কত ছিল না, 1959, ভালো করে মাথায় রাখবে, 1959 সালে প্রথম রাজস্থানের এই ব্যবস্থা চালু হয়, ঠিক আছে। আচ্ছা, এটাও আসে তোমার রাজস্থানের কোথায়, রাজস্থানে নাগর জেলা, নাগর নাগরকানা বা কেউ নাগর জেলা বলে, নাগর জেলাতে এটা হয়েছিল, ঠিক আছে। ঠিক তারপরে ঠিক তারপরে অর্থাৎ 1977 সালে, একদম গল্পের ছলে বুঝবে, চলো, 1977 সালে কি আসে না, অশোক মেহতা কমিটি আসছে, অশোক অশোক মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, এই অশোক মেহতা কমিটির সুপারিশে এরা কি সুপারিশ করেছিল, বলেছিল যে ত্রিস্তরীয় 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 পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করেছিল এরা। ত্রিস্তরীয় মানে কি জানো ভাই, ত্রিস্তরীয় মানে তিনটে স্তর, তিনটে স্তর তিনটে স্তর মানে একটা হচ্ছে তোমার কি গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত একটা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি হবে, আর একটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি, আর আরেকটা কি হবে, জেলা পরিষদ। জেলা পরিষদ, জেলা পরিষদ। পঞ্চায়েত যিনি থাকে তিনি হচ্ছে প্রধান থাকে, আর পঞ্চায়েত সমিতি এটা হচ্ছে তোমার হচ্ছে সভাপতি, সভাপতি এটা তোমার সভাধিপতি, সভাধিপতি, ঠিক আছে। আচ্ছা, ওটা কে বললে, যে পঞ্চায়েত সমিতি, ওটা কে বললে, তা আমি সৌম্যজিৎ। হ্যাঁ, আচ্ছা, পশ্চিমবঙ্গে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটা আছে বলো তো, পশ্চিমবঙ্গের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটা আছে বলো দেখি, পশ্চিমবঙ্গের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটা রয়েছে, যদি না কেউ জেনে থাকো, ঠিক আছে, আমি যে ডেটাগুলো দেবো সুন্দরভাবে খাতাতে অ্যাড করে নেব, না 8টি। ঠিক আছে। পশ্চিমবঙ্গের 8টা গ্রাম পঞ্চায়েত আছে, পশ্চিমবঙ্গের টোটাল না গ্রাম না, পঞ্চায়েত আছে, এখানে লিখে দিচ্ছে 3651টি, ঠিক আছে। ও গ্রাম পঞ্চায়েত, আচ্ছা। আর পঞ্চায়েত সমিতি কটা রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে 361টি, ঠিক আছে। আর জেলা পরিষদ কটা রয়েছে, 20টি, ঠিক আছে। সব বুঝতে পারলে সবাই, কারো অসুবিধা নেই। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থা তুমি যদি জানতে চাও, তাহলে তোমার এই ধারাটা তোমার শুরু হচ্ছে 243 থেকে 243-এর ও পর্যন্ত, মানে বিস্তারিত এর মধ্যে ডিটেলস ভাবে দেওয়া রয়েছে। চল, কারোর বুঝতে সমস্যা আছে, না দাদা, তাহলে তাহলে যদি কোনোদিন কেউ জিজ্ঞাসা করে যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত কটা, 303,651টা, ঠিক আছে, পরীক্ষা আসবে, কেউ জিজ্ঞাসা করবে না। পঞ্চায়েত সমিতি 361টি, জেলা পরিষদ 20টি। চল।
তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা মানে তিনটে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। মানে তোমার প্রধান, মানে ওর সভাধিপতি আর সভাপতি আর সভাধিপতি। দেখো পরেরটা দেখো। বলছে যে সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল বলো? সংবিধানের খসড়া এটা কমিটি। বি.আর. আম্বেদকর। বাকিরা সায়ন, সায়ন। স্যার বি আর আম্বেদকর। আচ্ছা, আর একটা যেন কে আছে, সুচিত্রা, কি হবে? স্যার বি.আর. আম্বেদকর। তাহলে বি আর আম্বেদকর, বি আর আম্বেদকর। আচ্ছা, এই যে সংবিধান যে খসড়া কমিটির চেয়ারম্যান হয়েছিল, বি আর আম্বেদকর তো ছিল। আর বি আর আম্বেদকর তো ছিল, এনার সাথে আরো কতজন সদস্য ছিল বলো? এনার সাথে আরো কতজন সদস্য ছিল বলো? স্যার 6 জন। বাকিরা? স্যার 6 জন। এটা কোনো বইয়ে 6 জন আছে, কোনো বইয়ে 7 জনও রয়েছে। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা কি হলো না, বি আর আম্বেদকর। বলছে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে বলো? স্যার একবার। একবার। তাহলে কবার হয়েছে না একবার হয়েছে? কত কত সালে হয়েছিল? 1976 42তম সংশোধনী। তাহলে 1976-এ 42তম অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, আচ্ছা, একবার হয়েছিল। ঠিক আছে, এই 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টে কি 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 মানে কি সংশোধিত হয়েছিল, যেটাকে আমরা মিনি মিনি কনস্টিটিউশন বলতে পারি। মিনি কনস্টিটিউশন এটাও বলা যেতে পারে। তো এখানে কি মানে কি সংশোধিত কি হয়েছিল বলো? স্যার ধর্ম নিরপেক্ষ একটা, আর সাংবিধানিক থেকে 3টা এরকম কিছু মনে হ্যাঁ, পড়েছে না ঠিক। 3টে হয়েছিল। 1, 2, 3। 3টে কি কি হয়েছিল ভাই? 3টে হয়েছিল। একটা ছিল ধর্ম নিরপেক্ষতা। ঠিক আছে, মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আর একটা হয়েছিল সোশিয়ালিজম। ঠিক আছে, সোশিয়ালিজম। সোশিয়ালিজম মানে হচ্ছে তোমার সামাজিক, সামাজিক বলতে পারো। আর ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে কি অন্তর্বর্তীতা। ঠিক আছে, ইন্টিগ্রিটি মানে অন্তর্বর্তী। আচ্ছা, এটা কত কি হলো, 1 বছর। পরেরটা কি বলছে ভাই? রাজ্যের বিধানসভার সদস্যদের কার্যকালের এটা মেয়ার নয়, এটা মেয়াদ হবে। হ্যাঁ, হবে এটা। বলো, রাজ্যের বিধানসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত ছিল বলো? 5 বছর। 5 বছর। বাকিরা? 5 বছর। আচ্ছা, ওদিকে নাও সাইন ভালো করে। আমাদের যে বিধানসভা না, এই তো বিধানসভা, এদের কার্যকালের সময় কত না, 5 বছর করে। বিধানসভা আমার হচ্ছে লোকসভা, লোকসভা
সব কার্যকাল 5 বছর করে। ঠিক আছে, বিধানসভা লোকসভা কার্যকাল 5 বছর করে। এবার বাকি থাকে বিধান পরিষদ আর মানে উচ্চকক্ষ। রাজ্যের উচ্চকক্ষ কি বিধান পরিষদ, আর কেন্দ্রের উচ্চকক্ষ কি বলে রাজ্যসভা। রাজ্যসভা। হুম, সেটা তোমার সেটা প্রশ্ন আছে, সেটাকে নিয়ে আলোচনা করছি আমি পরে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, রাজ্যের বিধানসভা যিনি সদস্যদের মানে এটা তো আমার সময়সীমা, যদি বয়স সীমা কত আছে, যে ন্যূনতম এত বছর বয়স হলে সে বিধানসভার সদস্য, কত আছে ভাই? 30 বছর। না, 25 বছর। 25 বছর। 25 বছর। 25 বছর, ঠিক আছে। কত বছর না, 25 বছর। ঠিক আছে, তুমি যেটা বললে 30 বছর, ওটা হচ্ছে তোমার হচ্ছে রাজ্যসভাতে আছে। হুম, রাজ্যসভাতে ওটা আছে। আচ্ছা, চল পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন বলো, বলো পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? স্যার কোয়েশ্চেনটা একটু বুঝতে পারলাম না। হুম, কোয়েশ্চেনটা একটু স্যার বুঝতে পারলাম না। আচ্ছা, বলছে যে পার্লামেন্ট 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 মানে কি নিয়ে গঠিত হয় আগে বলো, জানো পার্লামেন্ট কি নিয়ে গঠিত? পার্লামেন্ট গঠিত স্যার গঠিত হয় রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা। রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। একদম রাইট অ্যান্সার। বলছে যে পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়। মানে যে আমরা পার্লামেন্টে যে অর্থ বিল অনুমোদন করব, মানে নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়। ঠিক আছে, দেখো পার্লামেন্টে যদি অর্থ বিল করি, তাহলে দেখো লোকসভার অনুমোদন তো হয়, লোকসভায় আমি পার্লামেন্টে অর্থ বিল করতে পারি, অপরিহার্য নয় বলেছে। ঠিক আছে, এবার লোকসভার অনুমোদন হয়, এবার পার্লামেন্ট তুমি মানে ওই সেই অর্থ বিলটা কি, যদি অর্থ বিলটা কি, অর্থ বিলটা মানি বিল, মানি বিলটা পরে আমি বলবো। আরো প্রশ্ন আছে দেখো, এই লোকসভার অর্থ বিল পাস হওয়ার পর সেটা রাজ্যসভায় যায় এবং রাজ্যসভা 14 দিনের মধ্যে সেই বিলটি সম্পর্কে মতামত জানাতে পারে। তবে সেই মতামতগুলি যদি মানে মানে মতটা যদি আমার মানে যদি লোকসভা মনে করে যে এটা নেওয়া যেতে পারে বা বাধ্য, তাহলে লোকসভা নিতে পারবে, না তো নেবে না। ঠিক আছে, তাহলে আমার রাজ্যসভার অনুমোদন রয়েছে, কিন্তু এখানে অর্থমন্ত্রীর কোনো অনুমোদন নেই। ঠিক আছে, তাহলে অপরিহার্য না, মানে এখানে যেটা ভূমিকা নেই। ঠিক আছে, মানে অর্থমন্ত্রীর কোনো অপরিহার্য নেই, মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হবে। কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকায় অন্তর্ভুক্ত বলো? যৌথ তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, উপরে কোনোটি নয়। সায়ন কি হবে বলো? স্যার যৌথ তালিকা হবে। আচ্ছা, বাকিরা? রাজ্য তালিকা হবে, রাজ্য তালিকা। না, যৌথ তালিকা হয়। আইন শৃঙ্খলা, এটা তো আইন শৃঙ্খলা মানে এটা তোমার হচ্ছে রাজ্য তালিকা, যৌথ তালিকা নয়। আচ্ছা, দেখো কি বলছে যে ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কবে বলো? বলো 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 বলো। 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি। আচ্ছা, ভারতের নির্বাচন কমিশনের জাতীয় ভোটার দিবস হচ্ছে 26শে জানুয়ারি। ঠিক আছে, আচ্ছা, এই যে নির্বাচন কমিশন, এটা কত নম্বর ধারাতে আছে বলো? এই নির্বাচন কমিশন কত নম্বর ধারাতে রয়েছে বলো দেখি, কত থেকে কত নম্বর ধারাতে রয়েছে? ধারা মানে আর্টিকেল, কত নম্বর আর্টিকেলে রয়েছে ভাই বলো? কত নম্বর আর্টিকেল আর কত নম্বর পার্ট, অধ্যায়? ধারা রয়েছে তোমার 320 থেকে 320 থেকে 300
29 মে 29 এ। আর যদি বলছে কোন অধ্যায়ে রয়েছে, কি হবে ভাই? আমার রয়েছে এটা 15তম অধ্যায়ে রয়েছে। ঠিক আছে, এখানে কি থাকে? একজন চিফ ইলেকশন কমিশনার থাকে। এদের ঠিক নিচে কি আর কারা রয়েছে? দুটো ইলেকশন কমিশনার রয়েছে। ইলেকশন কমিশন, ঠিক আছে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল বলো দেখি? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার সেন। সুকুমার সেন। কেউ যদি না জানো লিখে নিতে পারো, সুকুমার সেন। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? না, সুকুমার সেন। আর বর্তমানে কে রয়েছে এটা হোমওয়ার্ক থাকলো, এটা জানাবে। দেখো তারপরে কি বলছে যে গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, গণপরিষদের সভাপতি ছিল আমার রাজেন্দ্র প্রসাদ। চলো, রাজেন্দ্র প্রসাদ ভাই কি ছিল না? স্থায়ী সভাপতি। যদি বলতো প্রথম অস্থায়ী সভাপতি কি কে হতো? সচিদানন্দ সিনহা। ডক্টর সচিদানন্দ সিনহা। যদি বলতো অস্থায়ী, অস্থায়ী যদি বলতো তাহলে কি হতো? সচিদানন্দ সিনহা। আচ্ছা, গণপরিষদের প্রথম স্থায়ী আহ, স্থায়ী মানে স্থায়ী কমিটি কবে বসেছিল? স্থায়ী কমিটি বা স্থায়ী অধিবেশন কবে বসেছিল? চলো, স্থায়ী অধিবেশন কবে বসেছিল? গণপরিষদের প্রথম স্থায়ী অধিবেশন বসেছিল কত বলো? না, 1946 সালে। কত? না, 12ই ডিসেম্বর। ডিসেম্বর। আর অস্থায়ী বসেছিল কত? না, এটাও 1946 সালে, 9 ডিসেম্বর। ঠিক আছে, তার 4 দিন পরে বসেছে। আচ্ছা, আমার মানে শেষ গণপরিষদ কবে বসেছিল কেউ বলতে পারবে? 1950 সালে 24 জানুয়ারি। 1950 সালে 24 জানুয়ারি। গণপরিষদে মোট কটা অধিবেশন হয়েছিল? মোট অধিবেশন কটা হয়েছিল? কটা হয়েছিল? মোট হয়েছিল 11টি। ঠিক আছে, তাহলে গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল। ঠিক আছে, তাহলে গণপরিষদ থেকে যদি কোনো সব প্রশ্ন আসে, আর আশা করি কোনো মিস হবে না। চলো পরের যাবো। চলো, কি বলছি? রাজ্যসভার চেয়ারম্যান হলেন বিরোধী দলনেতা রাষ্ট্রপতি নিজেই, ভারতের উপরাষ্ট্রপতি, রাজ্যপাল। এটা তো সবার পারা দরকার, এই ইজি কোশ্চেন। বলো উপরাষ্ট্রপতি। তাহলে কি হবে? না, ভারতের উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। রাজ্যসভা মানে সবাই জানবে যে রাজ্যসভা মানে উচ্চ কক্ষ। ঠিক আছে, উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভাকে বলে উচ্চ কক্ষ। আচ্ছা, ভারতে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল বলো? সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন। ঠিক আছে, রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে। আচ্ছা, বলছে যে ভারতে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করলো কোন দশকে? কোন দশকে
আগে ভাবো যে কত সালে করেছে। প্রথমে ছিল 21, তো সেটাকে 18 করে দিল। এটা কত, 18 বছর করলো। 21 বছর ছিল, এটা 18 বছর ছিল। বলো এটা কত সালে হয়েছিল, বলো এটা কত সালে হয়েছিল বলো। 80 দশকে। হ্যাঁ, 80। 80 দশকে, 89। ঠিক না? আচ্ছা, এটা আচ্ছা এটা হয়েছিল তোমার 1989 সালে। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। হ্যাঁ, 1989 সালে বলছি। 1989 সালে কত নম্বর অ্যামেন্ডমেন্ট ভাই? 61। 61তম অ্যামেন্ডমেন্টের দ্বারা, 81 অ্যামেন্ডমেন্টের দ্বারা হয়েছিল। ঠিক আছে, তাহলে 1989 মানে বুঝতে পারছো, তাহলে 80 দশকে হবে নিশ্চয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে দেখি, যে একজন রাজ্য সভার সদস্য পদে থাকা মেয়াদ কত বছর? রাজ্যসভা, 5 বছর। রাজ্যসভা। সায়ন, 5 সায়ন বছর। কথা বলছি। সায়ন তোমার আওয়াজ প্রচন্ড আসতে হচ্ছে ভাই। 5 বছর। রাজ্যসভা। বাকিটা তো 6 বছর হবে। 6 বছর। চলো 6 বছর। দেখো, রাজ্যসভা লোকসভা, ঠিক আছে, ভালো করে জানো রাজ্যসভা আর লোকসভা, এই দুটো ভালো করে বুঝে নাও যদি সেটা সমস্যা থাকে। আর লোকসভা, ঠিক আছে, রাজ্যসভা আর লোকসভা। ঠিক আছে, এই যে লোকসভা না, এটা না, এদের মানে মেয়াদ কত থাকে না, 5 বছর করে থাকে। ঠিক আছে, মানে 5 বছর অন্তর করে পুরো, কি বলবো, মানে পুরো তোমার হচ্ছে আহ, মানে পুরো সম্পূর্ণভাবে ভেঙে যায়। ঠিক আছে, অধিবেশনটা পুরো মানে সম্পূর্ণরূপে ভেঙে যায়। ঠিক আছে, লোকসভা মানে 5 বছর, মানে 5 বছর পরে সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছে, মানে লোকসভা আবার, লোকসভা আবার নতুন করে গঠিত হবে। আর এই যে রাজ্যসভা, এটা কি হয় জানো তো ভাই? এটা কি হয় জানো? এটা তোমার, ও যে বললো না ওই মেয়াদ মেয়াদ কত না, মেয়াদ হচ্ছে আমার 6 বছর, 6 ইয়ার। ঠিক আছে, মানে কি বলতো, রাজ্যসভার সদস্যরা কি 2 বছর অন্তর করে, এই ঠিক 2 বছর অন্তর করে, 2 বছর অন্তর করে, 2 বছর অন্তর করে, মানে 2 বছর পর পর 1/3 অংশ করে অবসর নেয়। 1/3 অংশ করে অবসর নেয়। ঠিক আছে, এই 1/3 অংশ করে অবসর নেয়, 1/3 অংশ করে সদস্যরা অবসর নেয়। আর ঠিক এই যে অবসর নিচ্ছে না, এর জায়গায় নতুন করে নতুন সদস্যরা পুনর্নির্বাচিত হয়। সেই জন্য আমরা রাজ্যসভাকে চিরস্থায়ী সংস্থা বলে থাকি। ঠিক আছে, সেই জন্য আমরা রাজ্যসভাকে চিরস্থায়ী সংস্থা বলে থাকি। ঠিক আছে, তাহলে 14C অপশন। চলো পরেরটা কি বলছে দেখে নেবো। দেখো, যাদের 5 বছর 6 বছর সমস্যা ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। যে ভারতীয় সংবিধানে কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? নাগরিকত্ব মানে কি না, সিটিজেনশিপ, সিটিজেনশিপ, না, 2 পার্ট 2। সিটিজেনশিপ কত অধ্যায়? পার্ট 2। তাহলে 2 নম্বর অধ্যায়। আচ্ছা, বলছে যে সংবিধানের এই সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর আম্বেদকর, রাজা গোপালাচারী, আর আব্দুল কালাম আজাদ। এটা কি হবে? এটা তো সোজা, বলে দিলাম। বলো কি হবে এটা? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র রাজেন্দ্র প্রসাদ। প্রসাদ। ঠিক আছে, দেখেছো জিনিসটা জিনিসটা আমি বললাম যে সংবিধান জিনিসটা স্থায়ী, প্রথম স্থায়ী অস্থায়ী, কটা অধিবেশন হয়েছিল, প্রথম কবে হয়েছিল, ঠিক আছে, কতজন ছিল, সবকিছু। আচ্ছা, সংবিধানে
কোন সংশোধন এই 61 ভোটদানের 21 থেকে 18 বছর করেছে? দেখো এক্ষুনি বলে দিলাম, দেখো এক্ষুনি বলে দিলাম। 61 না। এগুলো আমি যেগুলো ভাই তোমাদের করাচ্ছি না, এগুলো আমি নিজে হাতে বানাইনি, হ্যাঁ। এগুলো আমি পিওয়াইকিউ সিরিজ দিয়ে তুলেছি প্রশ্নগুলো, কোনো পিওয়াইকিউ সিরিজ দিয়ে আমি প্রশ্নগুলোকে তুলেছি, যেগুলো বারবার পরীক্ষাতে এসছে। সেটা এসএসসি সিজিএল হতে পারে, ডব্লিউবি কেপি হতে পারে, সেটা এসছে বারবার। তাহলে কত হবে সায়ন, কত হবে? 61 61তম। 61তম। আমি বলে দিয়েছি, কিন্তু বোঝানোর কিচ্ছু নেই, আশা করি এক্ষুনি বুঝিয়ে দিয়েছি আমি। নেক্সট কোশ্চেন, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক 14 নিয়োগ বছর। ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? আমি এটা দেখো এটাও বলে দিয়েছি। দেখো একটা হ্যাঁ, প্রথমে প্রশ্ন বলে দিয়েছি। দিয়ে একটা ডেটা দিয়ে কেমন ভাবে আমি ডিটেলস বুঝিয়েছি। চলো, এটা কততম? 14 বছর। 14 বছর। দেখো তার পরেরটা, দেখো পরেরটা কি বলছে, ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন হয় সরাসরি ভারতীয় জনগণ দ্বারা, লোকসভা রাজ্যসভা রাজ্যগুলি বিধানসভার সদস্য দ্বারা, রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর দ্বারা, আর উপরের কোনগুলি? আমরা কি, আমরা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করি তো পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয় তো, মানে আমরা ভোট দিয়ে তো রাষ্ট্রপতিকে নির্বাচন করি না, তাই তো? আমি কি ঠিক বলছি তো? বি এর অপশনটা হবে। বি বি স্যার, বি বি হবে। বি দেখো, স্যার, বি। রাষ্ট্রপতিকে কারা ভোট দেয় ভাই? রাষ্ট্রপতিকে ভোট দেয় তোমার হচ্ছে লোকসভা নির্বাচিত সদস্যরা, আর রাজ্যসভার সদস্যরা, রাজ্যসভার সদস্যরা, আর যারা বিধানসভায় যারা জয়লাভ করে, বিধানসভায় যারা জয়লাভ করে সেই সব মানুষ। আচ্ছা, এই বিধানসভা বলতে একটা জিনিস আমার মনে পড়ে গেল, ঠিক আছে? দেখো এইখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, মানে তোমার রাজ্যসভাকে তো আমরা উচ্চকক্ষ বলে থাকি, রাজ্যসভাকে আমরা তো উচ্চকক্ষ বলে থাকি, উচ্চকক্ষ। আর সেটা হচ্ছে সেটা যদি আমাদের স্টেট যদি করা হয়, সেটা যদি সেটা কি হয়, সেটাকে আমরা বলি বিধান পরিষদ, বিধান পরিষদ, বিধান পরিষদ, বিধান পরিষদ, বিধান পরিষদ। আচ্ছা, এই রাজ্যসভা যেমন মেয়াদ, এটাও সেটা সেম তেমন মেয়াদ, ঠিক আছে? 6 বছর করে। আচ্ছা, কেউ বলতে পারো যে কটা রাজ্যে বিধান পরিষদ রয়েছে? পশ্চিমবঙ্গে আগে ছিল একটা সময়, সেটা উঠে গিয়েছে, ওটা আসে না, ওটা অনেক ডেপথের কোশ্চেন, যেগুলো আসে না সেগুলো নিয়ে আমি বেকার আলোচনা করব না। বলো বিধান পরিষদ, এটা আসে যে বিধান পরিষদ মোট কটা রাজ্যে রয়েছে, বলো? 6টা রাজ্য। 6টি রাজ্যে রয়েছে, যাদের জানো না লিখে নাও, 6টি রাজ্যতে রয়েছে। আচ্ছা, এবার বলো কোন কোন রাজ্যে রয়েছে? 1 নম্বর রাজ্য, 2 নম্বর রাজ্য, স্যার 3, 4, 5, 6, বলো কোন কোন রাজ্যে রয়েছে? ইউপি, বিহার, আচ্ছা, মহারাষ্ট্র, ইউপি, বিহার, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক, কর্ণাটক, আচ্ছা, তারপরে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তারপরে তেলেঙ্গানা। তেলেঙ্গানা। ঠিক আছে, আর বুঝতে পেরেছো সবাই? ওই তেলেঙ্গানা ছিল না, এটা আগে তেলেঙ্গানা ছিল, এই তেলেঙ্গানার আগে এটা তেলেঙ্গানা ছিল না, এর আগে এটা ছিল না তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে আহ তেলেঙ্গানার আগে একটা ছিল এখানে, এটা খেয়াল আসছে না আমার। প্রথমে তেলেঙ্গানা, হ্যাঁ এটা প্রথমে তো 6টা ছিল, কিন্তু তেলেঙ্গানার জায়গায় আমার ওখানে আহ, অতটা মনে আসছে না। ঠিক আছে, যাই হোক, এখন বর্তমানে এই 6টি রাষ্ট্রে মোটামুটি বিধান বিধান পরিষদে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝে নিলে তাহলে কটি রাজ্যে, মোট টোটাল 6টা রাজ্যে আমার বিধান পরিষদ রয়েছে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে, দেখো 65 হবে এটা। আচ্ছা আচ্ছা, এইটা যেটা বললে না, এটা হচ্ছে তেলেঙ্গানা বললে, হ্যাঁ এটা তেলেঙ্গানা, এটা তেলেঙ্গানা জায়গায় ঝাড়খণ্ড ছিল, হ্যাঁ তেলেঙ্গানা জায়গাটা আগে ঝাড়খণ্ড ছিল। বর্তমানে এটাই মনে রাখতে পারো, এটা মনে রাখার কোনো দরকার নেই, তেলেঙ্গানা ঝাড়খণ্ড মনে রাখার কোনো দরকার নেই, যে কটা আছে বর্তমানে সেটাই মনে রাখবে। বলছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স, বলো কত বয়স?
65, 65। তাহলে কত বয়স না 65 বছর বয়স। আচ্ছা, সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা পর্যন্ত রয়েছে? পারবে? একশো চব্বিশ থেকে 147। কত নম্বর অধ্যায়ে রয়েছে? পঞ্চম অধ্যায়ে রয়েছে। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে রয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স তো 65 বছর। তাহলে আমি যদি বলি হাইকোর্টের 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 না, বিচারকদের 62। বছর কত? না, 62। 62, মানে 62 বছর। ঠিক আছে, চল পরের প্রশ্নে যাচ্ছি। বলছে যে ভারতীয় সংবিধানে আর্টিকেল 240-এর 280-তে কোনটি স্থাপনের ব্যবস্থা হয়েছে? বলো। অর্থ কমিশন। 280 মানে তোমার অর্থ অর্থ কমিশন হবে। কমিশন। আচ্ছা, এই অর্থ কমিশন গঠিত হয়েছে, এখানে কি আছে? একজন চেয়ারম্যান রয়েছে, আর 4জন মেম্বার রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই যে অর্থ কমিশন কত নম্বর মানে অধ্যায় রয়েছে ভাই? কত নম্বর কত নম্বর অধ্যায় রয়েছে? বলো কত নম্বর অধ্যায় রয়েছে, বলো দেখি। দ্বাদশ অধ্যায় রয়েছে। কত নম্বর? এই আর্থিক কমিশন। ঠিক আছে, আর্থিক কমিশন বা অর্থ কমিশন, এটা তোমার 280 নম্বর ধারা এখানে বলেই দিয়েছে। হ্যাঁ, তাহলে যদি বলে মানে প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কি ছিল, কি হবে? কি হবে? কেসি নিয়োগী। কেসি নিয়োগী। বলো এটা কত হবে? কোন বিল অর্থ বিল কিনা? না, রাষ্ট্রপতি হবে। রাষ্ট্রপতি। স্যার, লোকসভার অধ্যক্ষ। না 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 না, অর্থ বিল কিনা তার ঠিক করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখো, লোকসভার অধ্যক্ষ তো ঠিক করে, মানে লোকসভার অধ্যক্ষ মানে তো তোমার হচ্ছে স্পিকার ঠিক করে। আর সেই জিনিসটাকে যদি মতবিরোধ হতো, সেটাকে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেটাকে ঠিক করে। তাই তো নাকি? না না, রাষ্ট্রপতি তোমার দেখো, মানি বিল অ্যাকচুয়ালি তোমার আলটিমেটলি মানি বিলটা তোমার হচ্ছে রাজ্যসভায় যাচ্ছে, মানে তোমার হচ্ছে লোকসভায় যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো মানি বিলটা লোকসভায় যখন যাচ্ছে, তো তারপর সেটাকে লোকসভা থেকে সেই জিনিসটাকে বা মানি বিল সেটাকে তোমার পাস হওয়ার জন্য সেটা রাজ্যসভায় 14 দিনের মধ্যে জন্য পাঠাতে পারে, এবং সেই মতামত গ্রহণ করে তোমার হচ্ছে লোকসভা, এটা যদি ওরা যেরকম মতামত গ্রহণ করতে পারে, সেটা লোকসভা নিতেও পারে, না নিতেও পারে। হ্যাঁ, আর কিন্তু রাষ্ট্রপতি মানে অনুমোদন ছাড়া লোকসভায় কোনো অর্থ বিল পেশ হবে না। ঠিক আছে, আর কোনো অর্থ বিল কিনা এটা ঠিক করেন তোমার হচ্ছে কে বলতো? এটা তোমার ঠিক করে হচ্ছে তোমার হচ্ছে লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, এটা অধ্যক্ষ মানে স্পিকার ঠিক করছে। ঠিক আছে, আর যদি বলতো যে রাষ্ট্রপতি অনুমোদন ছাড়া অর্থ বিল লোকসভায় পেশ করা যাবে না, যদি বলতো যে মানে আগে রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করে তারপরে তোমার লোকসভায় পেশ করতে হবে, আর তারপর পেশ করার পরে লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকার এটাকে ঠিক করবে, যেটা অর্থ বিল কিনা সেটা ঠিক করবে কি লোকসভা স্পিকার। ঠিক আছে, ভালোভাবে কোশ্চেনটা দেখবে, তারপরে অ্যান্সার করবে। ঠিক আছে, তাহলে কি হলো আমার লোকসভার অধ্যক্ষ। কি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, এই মানি বিলটা কত, আচ্ছা মানি বিল বা অর্থ বিল এটা কত নম্বর
মানি বিল ওটা কত নম্বর ধারায় রয়েছে না? মানি 110। এটা রয়েছে 110 নম্বর ধারা। 110 নম্বর ধারা, ঠিক আছে, 110 নম্বর ধারা। পরেরটা দেখো, বলছে যে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় ৭৩তম সংবিধান সংশোধনী, ৭২তম, ৭০, ৬৮। দেখো এগুলো দেখেছো, প্রথমেই করে দিয়েছি। কত বলো? 73। ৭৩তম সংবিধান সংশোধনীর দ্বারা প্রবর্তিত। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে বলো? রাষ্ট্রপতি। বাকিরা? রাষ্ট্রপতি। সুপ্রিম কমান্ডার, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কি হলো ভাই? রাষ্ট্রপতি। চলো, পরেরটা কি বলছে, লাস্ট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের শীর্ষ বাদ্যকার কে? শীর্ষ বাদ্যকার, একদম ভারতীয় সংবিধানের শীর্ষ বাদ্যকার। সবাই এই অ্যান্সারটা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। আচ্ছা, বাকিরা? সায়ন কি হবে? সুপ্রিম কোর্ট হবে। সুপ্রিম, সুপ্রিম কোর্ট। চলো, তাহলে 25খানা প্রশ্ন পড়ালাম আজকে, ঠিক আছে। পরেরটা 26টা, এটা হচ্ছে বাড়ি দিয়ে HW থাকবে, ঠিক আছে। এটাকে তোমরা কমেন্ট বক্সে সুন্দরভাবে লিখে জানাবে, ঠিক আছে। কমেন্ট বক্সে সুন্দরভাবে লিখে জানাবে, ঠিক আছে। আর তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে SMS করবে, তাহলে আবার কনস্টিটিউশনে এমন PYQ সেট ধরে আবার নিয়ে আসবো আমি, ঠিক আছে। চলো, আর সবাই বলবে যে গ্রুপে কেমন লাগলো ক্লাসটা, ঠিক আছে। যার ভালো লাগলে বলে ভালো লেগেছে, খারাপ লাগলে বলবে খারাপ লেগেছে, কোনো সমস্যা